বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিঘিপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে বরাবরের মতোই অনুপাত সমানুপাতের দুইটি অধ্যায় মিলে যে সৃজনশীল প্রশ্ন হয় সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি রাজশাহী বোর্ড 2020 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো বোর্ডে দেখতে পাচ্ছ এখানে এই সৃজনশীল প্রশ্নটি, সেটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, ইহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই হলো উদ্দীপক। তো এখন এখানে কতে আছে x³ + y³ বাই x - y + z ইকুয়াল x * x + y হলে দেখা যায় x y z ক্রমিক সমানুপাতিক। আসলে এটা মেইন বইয়েরই একটা অঙ্ক, এটা চিহ্নগুলি পরিবর্তন করে দেওয়া হয়েছে যার কারণে এরকম দেখা যাচ্ছে, আর এটা হতাশ হওয়ারও কিছু নাই। খতে আছে আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এখন আয়তক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করার জন্য বলছি। তো এখানে গতে আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট হ্রাস বৃদ্ধি পাবে। এখন এখানে উদ্দীপক আমাকে ভালো করে বুঝতে হবে। এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এরপরে বলা হয়েছে আয়তক্ষেত্রের যে পরিসীমাটা পাওয়া যাবে সেই পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা যা বর্গক্ষেত্রের পরিসীমাও তা। তো এখন আমরা কাজটা শুরু করার আগে ক নাম্বার প্রশ্নটি উত্তর দিতে চেষ্টা করি। আমাদের কতে আছে x³ + y³ বাই x - y + z ইকুয়াল x * x + y। তো খেয়াল করো, আমরা এটা মুছে দিই। আমরা নিচ থেকে মুছে দিই, যেহেতু আমরা ক এর কাজটা করব, আমরা ক ঠিক রাখি, তারগুলি মুছে দিই। আচ্ছা, এরপরে আমাদের দেখো এখানে ক, আমরা এই ক এর কাজ করব। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখব দেওয়া আছে ক, দেওয়া আছে x³ + y³ বাই x - y + z ইকুয়াল x * x + y। এখন আমাদের কাজ হচ্ছে এই x³ + y³ এর সূত্র করা। আমরা a³ + b³ এর সূত্র জানি, a + b ইনটু a² - ab + b²। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো, তাইলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি, x + y ইনটু x² - xy + y², নিচে হবে x - y + z ইকুয়াল x * x + y। খেয়াল করো, তাহলে দেখো এখানে x + y উভয় পক্ষে
সমান আছে, অর্থাৎ উভয় পক্ষে x প্লাস y আমরা বাদ দিতে পারি। অর্থাৎ বাদ দেওয়ার অর্থ কি, উভয় পক্ষকে x প্লাস y দ্বারা ভাগ করলে x প্লাস y আর x প্লাস y কাটা যাবে। তাহলে আমরা এখানে কাটা গেলে আমরা এখানে লিখব নিচে হবে x মাইনাস y প্লাস z আর উপরে হবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল এখানে হবে x। খেয়াল করো, এখানে হবে x। এরপর আমরা এই জায়গাতে লিখি এখন আমরা এখানে r গুণন করতে পারি। আমরা r গুণন করব, অর্থাৎ এখানে x এর নিচে মানে হর যদি 1 হয় তাইলে r গুণন করলে 1 দ্বারা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ারে গুণ করলে সেটাই হবে। তাহলে আমরা এখানে লিখব কি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার আর ইকুয়াল x গুণ করলে x স্কয়ার মাইনাস xy প্লাস zx। খেয়াল করো, এখন আমরা যদি আমাদের টার্গেট হলো b স্কয়ার ইকুয়াল ac তৈরি করা, b স্কয়ার ইকুয়াল ac তৈরি করা, আমরা b স্কয়ার ইকুয়াল ac তৈরি করব। তাহলে এখন দেখো এখানে x মনে করে যদি আমরা a ধরি আর y যদি b ধরি তাহলে y হবে b। তাহলে y স্কয়ার ইকুয়াল টু যেহেতু আমাদের ac, কেমন? তো এখন আমাদের এখানে এখন আমরা এখানে দেখি x ও x স্কয়ার এই পাশে এগুলি সব এই পাশে রাখি xy প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস যে এই পাশে আইলে প্লাস xy আর এটা আমরা zx এই পাশে রাখি দিই, zx কে আমরা এই পাশে রাখি দিই। আচ্ছা, এখন এই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার এটা আছে মাইনাস, এই পাশে গেলে প্লাস, আর এটা আমরা এই পাশে রাখি দিছি। তাহলে আমরা এটা এই মাইনাস x স্কয়ার আর প্লাস x স্কয়ার কেটে দিই আর এখানে প্লাস xy মাইনাস xy কেটে দিই। তাহলে আমাদের থাকে এখানে y স্কয়ার ইকুয়াল zx। দেখো y স্কয়ার ইকুয়াল আমাদের zx। এখানে দেখো a b c, তাহলে এখানে a b c, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটা হয়ে গেল। এবার আমরা যে ক্রমিক সমানুপাতি অর্থাৎ x y z অর্থাৎ x y z ক্রমিক আকারে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বা x বাই y ইকুয়াল z বাই x বাই y আর এখানে হবে y বাই z। দেখো ঠিক আছে কিনা, x z y স্কয়ার। তাহলে আমরা
দেখতে পারি কি x, y, z ক্রমিক সমানুপাতিক। দেখানো হলো শুট, অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে দেখাইতে হবে, তাহলে এখানে দেখানো হলো। তো আশা করি ক এর উত্তরটা শেষ। এখন আমি পরবর্তী পর্যায়ে ক্ষয়ের দিকে চলে যাব। তো খতে আছে একটি আয়তক্ষেত্রের, ক্ষয়ে আছে আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণ এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করব। খ দেখো, আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। যেহেতু আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করি, এই জন্য তো বড় ছোট হতে পারে। এটার নাম এ, বি আর সি, ডি। দেখো, এবার আমরা বিডি যোগ করি। এ বিডি একটি কর্ণ আর এসি আর একটি কর্ণ। তাইলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র। এখন উদ্দীপকে আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, 40, আর প্রস্থ হলো 30। এই প্রস্থ হচ্ছে 30। তাহলে আমরা ধরে নিই, মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, ক্ষেত্র যার দৈর্ঘ্য, খেয়াল করো, দৈর্ঘ্য এডি সমান সমান বিসি সমান সমান 40 মিটার, 40 মিটার, আর প্রস্থ এবি সমান সমান সিডি সমান সমান 30 মিটার। তাহলে দৈর্ঘ্য এডি ইকুয়াল বিসি ইকুয়াল 40 মিটার, আর প্রস্থ এবি ইকুয়াল সিডি ইকুয়াল 30 মিটার। এখন আয়তক্ষেত্রের দুইটা কর্ণ কিন্তু সমান, আয়তক্ষেত্রের দুইটি কর্ণ সমান। তো আমাদের এই যে আয়তক্ষেত্রটা, তাহলে কর্ণ দুটি কি কি? কর্ণ দুইটি হচ্ছে কি কি আমরা পাই? কর্ণ দুটি একটা হলো এসি সমান সমান বিডি, অর্থাৎ এসি আর বিডি কর্ণ সমান। এখন দেখো, একটা আয়তক্ষেত্রকে একটা কর্ণ একটা আয়তক্ষেত্রকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। যদি আমি এই ত্রিভুজটা যদি হিসাব করি, এই যে ত্রিভুজটা যদি আমরা হিসাব করি, তাহলে এটা একটি এডিবি, এটি একটি সমকোণী ত্রিভুজ, অথবা বিসিডি এটাও একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের এই পিথাগোরাসের সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, বিডি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ, দেখো আয়তক্ষেত্রের কর্ণ সমান কি? রুট ওভার, আমরা এইভাবে দিতে পারি, কর্ণ সমান আমরা পাবো কি 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, দিলে আমরা কর্ণ বাই করতে পারি। তাহলে সমান সমান রুট ওভার 40 স্কয়ার বলতে 40 হোল স্কয়ার আছে, 30 হোল স্কয়ার, অর্থাৎ এখানে 0 2টা 5 4 16 প্লাস এখানে 0 2টা আর 3 3 9,
আর এখানে হবে আমার শূন্য দুইটা বসাই দিই, 2টা আর 9 আর 6 15 5 আর 2 আড়াই 2500। এখন 2500 এর বর্গমূল করলে আমরা কত পাই? 2500 এর বর্গমূল হচ্ছে 50, অর্থাৎ এখানে হচ্ছে 50। তাহলে 50 মিটার হলো কর্ণ, অর্থাৎ এই কর্ণটা আমরা পাইলাম কত? 50 মিটার। কর্ণ পেলাম আমরা 50 মিটার। এখন আয়তক্ষেত্রের কর্ণ বাইরে হয়েছে। এখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করি। আয়তক্ষেত্রের কর্ণ বাইরে এসে এখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করি। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় কিভাবে করা যায়। দেখো আয়তক্ষেত্রের, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা তোমরা নিশ্চয় জানো পরিসীমার সূত্র কি? পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 30, একক হবে মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 40 আর তারপরে 70, আর এখানে হচ্ছে 0 7 × 14 140 মিটার আয়তক্ষেত্রের পরিসীমা। কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। একটা আয়তক্ষেত্রের পরিসীমা যাহা একটা বর্গক্ষেত্রের পরিসীমা তা। সুতরাং আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে বর্গক্ষেত্রের পরিসীমা, খেয়াল করো, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 140 মিটার। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 140 মিটার। তাইলে সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, দেখো এক বাহুর দৈর্ঘ্য আমরা যদি এটার এ দ্বারা ইন্ডিকেট করি, তাইলে আমরা 140 কে আমরা, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের 4 বাহু আছে, বর্গক্ষেত্রের বাহু আছে কয়টি? 4টি। সেই জন্য 4 দ্বারা ভাগ করলে এক বাহু পাওয়া যাবে। তাহলে আমরা 4 দ্বারা এটা যদি ভাগ করি তাহলে আমরা কত পাই? 3 4 12 আর 2 20, 4 5 25। তাহলে আমরা এখানে পাবো কত? এর মান পাবো 35 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো 35 মিটার। এখন দেখো বর্গক্ষেত্রের কর্ণ, দেখো বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বাই করে? কর্ণ সমান সমান √2a মিটার। খেয়াল করো, এটা হলো সূত্র। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো √2a। আমি যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখো বর্গক্ষেত্রের কর্ণ আমরা কিভাবে পাই? খেয়াল করো, a b c d যদি হয়, দেখো এই ABD আর হলো AC। এখন আমরা একটা কর্ণ কিভাবে বাই করতে পারি? এই কর্ণটা আমরা কিভাবে বাই করব? যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, এটা 35, এটাও 35, তাহলে এটা আমরা কিভাবে বাই করব? তাহলে আমরা এটা বাই করব BD সমান সমান আমরা লিখতে পারি কি? এই √, এত স্কয়ার এত স্কয়ার। তাহলে আমাদের BDটা বের হয়ে যায়। তাহলে আমরা এখানে আমরা এটা না লিখে আমরা সূত্র অনুযায়ী সরাসরি লিখে দিই যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান √2a। এখন দেখো √2 এর মান হচ্ছে 35, এর মান হচ্ছে কত? 35। তাইলে আমরা এখানে পাই 35 √2
এই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। আমাদের প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা। তাহলে আমরা সেটা নির্ণয় করব। এখন একটু দেখে নাও, এখানে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণ এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা ওইখানে পেয়েছি, আমরা লিখব সুতরাং আয়ত ক্ষেত্রে কর্ণ অনুপাত বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল আয়তক্ষেত্রের কর্ণ হইল 50 অনুপাত বর্গক্ষেত্রের কর্ণ হইল 35√2। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা যদি এটারে 5 দ্বারা যদি এটারে ভাগ করি তাহলে কি পাই? 5 10 50, 5 7 35, অর্থাৎ 5 দ্বারা ভাগ করে আমরা এটা পেলাম। তাহলে আমাদের লিখতে হবে নির্ণেয় অনুপাত হচ্ছে 10/7√2। এই হলো আমাদের উত্তর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নটার দিকে যাব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যেমন সেটা নির্ণয় করতে হবে আমাদের এখানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হবে? তাইলে আমরা এখানে লিখতে পারি গতে আছে হচ্ছে দেওয়া আছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 30 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এত বর্গ মিটার। এখন এখানে দুইটা শূন্য বসাই দিন, 3 4 1200 বর্গ মিটার। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বলা আছে দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায়, তাহলে দৈর্ঘ্য 10% হ্রাস 10% হ্রাসে আয়ত ক্ষেত্রের মোট দৈর্ঘ্য কত হবে? দেখো আয়তক্ষেত্রের এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 40, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 40। এখান থেকে 40 থেকে মাইনাস করতে হবে। 40 মাইনাস 40 এর কত পার্সেন্ট? 10%। অর্থাৎ 40 মাইনাস 40 এর 10% মানে 100/10। এখন আমরা এটা যদি কেটে দিই তাহলে আমরা পাই কত? এখানে 40 মাইনাস আর আবার এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে আমি পাই 4। তাহলে এখানে হয় 6
আর 3 36 মিটার, 36 মিটার। আমরা পেলাম মোট দৈর্ঘ্য পেলাম 36 মিটার। এরপর আমি যদি এখান থেকে মুছে দিই, এরপর আমরা লিখব 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের মোট প্রস্থ তাহলে এখানে 30 প্লাস 30 এর 10%, খেয়াল করো যেহেতু বৃদ্ধি তাহলে প্লাস হবে, 30 প্লাস 30 এর 10% মানে 100 ভাগে 10, এই শূন্য শূন্য কেটে দিই, আবার এই শূন্য কেটে দিই, তাহলে আমরা এখানে পাবো 30 প্লাস 3 ইকুয়াল 33 33 মিটার, 33 মিটার। এখন বৃদ্ধিতে পেলাম মোট দৈর্ঘ্য হচ্ছে কত, 36 মিটার হলো দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 33 মিটার। এখন আমরা ক্ষেত্রফল বাইর করব, অর্থাৎ আয়তক্ষেত্রের নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। খেয়াল করো কত হবে, আমরা পাইলাম 36 গুণন 33 বর্গ মিটার। এখন আমরা যদি গুণ করে দিই, ক্যালকুলেটরে যদি আমরা গুণ করি, এখানে আমরা কত পাবো, আমরা পাবো 1188 বর্গ মিটার। ওকে, দেখো এখানে নতুন আয়তক্ষেত্র যেটা সেটা হলো 1188 বর্গ মিটার, আর ওখানে হচ্ছে কত, পুরাতন যে আয়তক্ষেত্র সেটা হলো 1200, অর্থাৎ পুরাতনটা হলো 1200 বর্গ মিটার আর নতুনটা হলো 1188 বর্গ মিটার। তো ক্ষেত্রফল বাড়ছে না কমছে? ক্ষেত্রফল কমছে, তাহলে ক্ষেত্রফল কি করছে, কমছে। তাহলে আমরা এখানে লিখব ক্ষেত্রফল হ্রাস পায়, কত হ্রাস পায়, 1200 মাইনাস 1188 বর্গ মিটার। তাহলে আমরা এখানে বিয়োগ করলে কত পাই, বিয়োগ করলে আমরা পাই 12 বর্গ মিটার, 12 বর্গ মিটার। এখন এটাকে আমরা শতকরা প্রকাশ করব, তাহলে কততে 1200 বর্গ মিটারের ক্ষেত্রফল হ্রাস পায় 12 বর্গ মিটার। আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখব এখান থেকে এটা মুছে দিই, এটা মুছি, আমরা এখান থেকে লিখি 1200 বর্গ মিটারে ক্ষেত্রফল হ্রাস পায় 12 বর্গ মিটার। সুতরাং একে কত পাবে, তাহলে আমরা এখানে লিখব নিচে 1200 উপরে 12, আর বলা আছে শতকরা, যেহেতু শতকরা তাহলে আমরা শতকরা প্রকাশ করলে এখানে পাবো 1200 উপরে 12 গুণ 100। দেখো এই শূন্য শূন্য কেটে দিই, এটা কেটে দিই, তাহলে এখানে থাকবে শুধু 1, তাহলে আমরা পাবো কত, 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার। এখন আমরা
উত্তর অ্যান্সারে লিখবো 1%, অর্থাৎ 1%, শতকরা 1% হ্রাস পায়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ক্লাসটা দেখবে মনোযোগ সহকারে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।